প্রাচীন উপকথার জগতে এমন কিছু দুর্দান্ত গল্প ছড়িয়ে আছে যেগুলো হয়তো শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু এর ভেতরের জীবন দর্শনটা একদম চমকে দেওয়ার মতো। আজ আমরা এমনই এক মহাকাব্যিক গল্প, সিংহ ও ডলফিনের এক গভীর বিশ্লেষণে ডুব দেব। না, এটা শুধুই দুটো প্রাণীর গল্প নয়, এটা মূলত ক্ষমতা, চরম সীমাবদ্ধতা আর সম্পূর্ণ আলাদা দুটো জগতের মাঝে তৈরি হওয়া এক অভাবনীয় চুক্তির গল্প। চলুন দেখা যাক প্রকৃতির অমোঘ নিয়ম কিভাবে ক্ষমতার বিশাল অহংকারকে একদম ধুলোয় মিশিয়ে দেয়। তো চলুন একেবারে গভীরে যাওয়া যাক। একটু ভেবে দেখা যাক তো, দুজন পরম শক্তিশালী শাসক যারা নিজেদের জায়গায় রীতিমতো একছত্র অধিপতি, তারা কি সত্যিই ক্ষমতা ভাগাভাগি করতে পারেন, বিশেষ করে তখন যখন তাদের দুজনের অস্তিত্বের জগৎটা পুরোপুরি আলাদা? এই ছোট্ট প্রশ্নটাই কিন্তু আমাদের এক বিশাল ক্যানভাসের সামনে দাঁড় করিয়ে দেয়। স্থলের মহারাজা আর জলের অধিপতির এই অসম্ভব মিলন কি আদৌ টিকতে পারে, নাকি শুরু থেকেই এটা একটা নিশ্চিত পতনের দিকে এগিয়ে যাচ্ছে? এখানে এক চমৎকার একেবারে মৌলিক বৈপরীত্য রয়েছে। একদিকে আছে সিংহ, সমগ্র পৃথিবীর সমস্ত পশুর রাজা, যার রাজত্ব বিস্তৃত এই বিশাল স্থলভাগ জুড়ে। আর ঠিক উল্টো দিকে রয়েছে ডলফিন, অতলান্ত জলরাশি আর সমুদ্রের সমস্ত বাসিন্দাদের অপ্রতিদ্বন্দ্বী শাসক। এই চমৎকার গল্পটা শুরু হয় সমুদ্র সৈকতে তাদের একেবারে এক আকস্মিক সাক্ষাতের মাধ্যমে। বিশালদেহী সিংহটি যখন বালুচরে আনমনে ঘুরে বেড়াচ্ছিল, ঠিক তখনই ঢেউ ফুঁড়ে মাথা তুলে তাকায় ডলফিন। এই দুই পরম ক্ষমতাধরের সাক্ষাৎটা যেন দুটো আলাদা গ্যালাক্সির মুখোমুখি সংঘর্ষ। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের মূল কাহিনী। সেই অদ্ভুত সাক্ষাতের পর সিংহ এমন এক প্রস্তাব দিয়ে বসল যা আক্ষরিক অর্থেই অভাবনীয়। সে ডলফিনকে সরাসরি একটা চরম মৈত্রী স্থাপনের প্রস্তাব দিল। সিংহের যুক্তিটা ছিল খুব সিম্পল। যেহেতু তারা দুজনেই নিজেদের রাজত্বে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাই দুনিয়ার সব প্রাণীদের মধ্যে তাদের দুজনেরই তো সবচেয়ে ভালো বন্ধু হওয়া উচিত, তাই না? ব্যাপারটা শুনতে বেশ অদ্ভুত আর মজার হলেও ডলফিন কিন্তু এই প্রস্তাবে রীতিমতো মুগ্ধ হয়ে এক বাক্যে রাজি হয়ে যায়। একবার কল্পনা করা যায়, জঙ্গলের এক বিশাল রাজা আর সমুদ্রের এক প্রাণীর মধ্যে বন্ধুত্বের চুক্তি। কিন্তু এই চুক্তির আড়ালে যে কত বড় একটা অবাস্তব প্রত্যাশা লুকিয়েছিল, সেটা তারা কেউই ওই চরম উত্তেজনার মুহূর্তে টেরই পায়নি। এবার ঘটনা প্রবাহের দিকে একটু তাকানো যাক। কি অবিশ্বাস্য দ্রুততায় যে মোড় ঘুরছে তা দেখলে অবাক হতে হয়। প্রথম মিনিটেই সৈকতে সেই ঐতিহাসিক সাক্ষাৎ, আর প্রথম ঘণ্টা পেরোতেই একেবারে এক মহান চুক্তির স্বাক্ষর। কিন্তু এই শান্তি খুব বেশিদিন টিকল না। মাত্র ৩ দিনের মাথায় এই নতুন গড়ে ওঠা বন্ধুত্ব চরম এক পরীক্ষার মুখে এসে দাঁড়াল। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনেই আচমকা এক সহিংস সংঘাত এসে হাজির হল, যা নিমেষেই এই দুই অধিপতির বন্ধুত্বের ভিতটাকে একেবারে নাড়িয়ে দিল। আর ঠিক তখনই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেল। একটা বুনো ষাঁড়ের সাথে সিংহের এক ভয়ানক জীবন-মরণ লড়াই বেঁধে গেল। এটা কিন্তু সে লড়াই ছিল না, রীতিমতো এক তীব্র শারীরিক সংগ্রাম। স্থলের রাজাকে তার শরীরের শেষ বিন্দুর শক্তিটুকুও প্রয়োগ করতে হচ্ছিল। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, এই চরম সংকটের মুহূর্তে প্রবল চাপের মুখে পড়ে সিংহটি তার সেই নতুন মিত্র সমুদ্রের অধিপতি ডলফিনকে সাহায্যের জন্য একেবারে মরিয়া হয়ে ডাক দিল। তার তো পূর্ণ বিশ্বাস ছিল যে চুক্তিমতো তার পরাক্রমশালী বন্ধু ঠিকই তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে ছুটে আসবে। সিংহের ওই আর্তনাদ শোনার পর ডলফিনের কিন্তু সদিচ্ছার কোনোই অভাব ছিল না। সে আক্ষরিক অর্থেই তার বন্ধুকে বাঁচাতে লাফিয়ে পড়তে প্রস্তুত ছিল। কিন্তু এখানেই গল্পের ক্লাইম্যাক্স। আসল বাধা হয়ে দাঁড়াল এক নির্মম, অনতিক্রম্য বাস্তবতা, শারীরিক অক্ষমতা। ডলফিন যতই চাক না কেন, সে ডাঙায় এসে সিংহকে এক চুলও সাহায্য করতে পারল না। বিশাল এক সমুদ্রের দোর্দণ্ডপ্রতাপ শাসক হওয়া সত্ত্বেও ওই সামান্য তটরেখার কাছে সে ছিল একেবারে অসহায় বন্দী। এখানে ইচ্ছার কোনো ঘাটতি ছিল না, কিন্তু প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়মের দেয়াল টপকানো তার পক্ষে ছিল স্রেফ অসম্ভব। এখন এই স্লাইডের যে বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, তা হল সিংহের রিয়াকশন। ডলফিন যখন ডাঙায় এসে সাহায্য করতে পারল না, তখন সিংহ তাকে রীতিমতো বিশ্বাসঘাতক বলে গালিগালাজ করতে শুরু করল। নিজের আকাশকুসুম প্রত্যাশায় অন্ধ হয়ে সিংহ তার সমস্ত রাগ আর ক্ষোভ একেবারে ভুল দিকে উগড়ে দিচ্ছিল। সে এটা বুঝতেই পারল না যে ডলফিন কিন্তু ইচ্ছে করে চুক্তি ভাঙেনি, সে আসলে শারীরিকভাবেই অক্ষম। সিংহের এই অন্ধ ক্ষোভটায় হলো ক্ষমতার অহংকারের একটা পারফেক্ট উদাহরণ, যেখানে সে নিজের ক্ষমতার দম্ভে অন্যের সহজাত সীমাবদ্ধতাটা দেখতেই পায়নি। সিংহের সেই প্রচণ্ড ক্ষোভের জবাবে ডলফিন অত্যন্ত শান্ত কিন্তু ভীষণ গভীর একটা উত্তর দেয়। সে খুব ধীরস্থিরভাবে আসল সত্যটা তুলে ধরে বলে, না বন্ধু, আমাকে দোষ দিও না। দোষ দাও প্রকৃতিকে, যে আমাকে সমুদ্রের সার্বভৌমত্ব দিলেও ডাঙায় বসবাসের ক্ষমতা পুরোপুরি অস্বীকার করেছে। একটু ভাবলে বোঝা যায় এই একটা মাত্র লাইনের ভেতর কত বিশাল প্রজ্ঞা লুকিয়ে আছে। ক্ষমতা যতই নিরঙ্কুশ হোক না কেন, প্রকৃতির নিয়মের কাছে তা চিরকালে মাথা নত করতে বাধ্য। ডলফিন নিজের সীমাবদ্ধতাকে খুব সহজেই মেনে নিয়েছে, আর এটাই তার সবচেয়ে বড় দার্শনিক জয়।
চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা একটা ছকের মধ্যে মিলে যায়। এখানে সদিচ্ছা আর বাস্তবতার মধ্যকার দার্শনিক পার্থক্যটা একেবারে স্ফটিকের মতো পরিষ্কার। একদিকে ডলফিনের সাহায্য করার প্রবল সদিচ্ছা ছিল, কিন্তু তার চূড়ান্ত ফলাফল হলো অক্ষমতা। আর অন্যদিকে বাস্তব সত্যতা হলো প্রকৃতি তাকে ওই সমুদ্রের জলেই বন্দী করে রেখেছে, আর ঠিক সেই কারণেই তাকে এই জঘন্য মিথ্যা অপবাদের শিকার হতে হলো। এখান থেকে আমাদের একটা বিরাট শিক্ষা নেওয়ার আছে। যখন কোনো মিত্র বা পার্টনার ব্যর্থ হয়, তখন আমাদের অবশ্যই সেই ব্যর্থতার আসল কারণটা ঠিকঠাক শনাক্ত করতে হবে। আবেগের বশবর্তী হয়ে অন্ধের মতো দোষারোপ করলে কোনো সমাধানই মিলবে না। পরিশেষে আমরা এই দারুণ চিন্তোদ্দীপক প্রশ্নটার সামনে এসে দাঁড়াই। যখন আমরা কারো সাথে মিত্রতা গড়ে তুলি বা কারোর ওপর অনেক বড় ভরসা করি, তখন কি শুধু তাদের সদিচ্ছা থাকলেই চলে, নাকি তারা সত্যি সাহায্য করতে সক্ষম কিনা সেই বাস্তব দিকটা বিবেচনা করা সবচেয়ে বেশি জরুরি? সিংহ আর ডলফিনের এই চমৎকার উপকথা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অন্ধ প্রত্যাশা আর ভুল জায়গায় দোষারোপ করা কেবল সম্পর্ককেই ধ্বংস করে না, বরং মানুষের নিজস্ব বিচারবোধকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। ক্ষমতার অহংকার নয়, বরং প্রকৃতির নিয়ম এবং একে অপরের সীমাবদ্ধতা বোঝার মাঝেই কিন্তু লুকিয়ে আছে আসল প্রজ্ঞা। কি মনে হয়, আমাদের নিজেদের জীবনেও কি এমন অবাস্তব প্রত্যাশার কারণে কোনো সম্পর্ক নষ্ট হচ্ছে না তো?